এসে যিনি কথা বলেছেন, যদি পুরস্কার দেওয়া হতো, আমার বিশ্বাস পুরস্কারে যদি কাটমানি না থাকে তাহলে ভাঙড় এই পুরস্কারটা বাগানি কাটমানি থাকলে আর কিছু করার নেই। সব জায়গায় তো কাটমানি ঘুষের ব্যাপার হয়ে গেছে। কারণ আমি যখন বিধানসভায় ঢুকি, অর্থাৎ আপনাদের বিধায়ক যখন বিধানসভায় ঢোকে, ওই মন্ত্রী থেকে শুরু করে ওরা বুঝতে পেরে যায় যে ওদের আজকে দিন ভালো যাবে না। আমি তো পয়েন্টে পয়েন্টে কথা বলি, আর ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। ওখানে আমাকে কিছু করতে পারে না, এই জন্য এখানে এসে কিছু মিথ্যাচার করে। তবে আমি আপনাদের একটা কথা বলি, আমার প্রতি আপনাদের যে ভরসাটা রেখে ভোট দিয়েছেন, সে ভরসা কি আমি নষ্ট করেছি? এটাই হচ্ছে ওদের হচ্ছে আমি চক্ষুশূল। ওরা চাই কি আমি ওদের স্রোতে গা ভাসিয়ে দেবো, আমাকে মিনিস্ট্রি দিয়ে দেবে, কিন্তু কিন্তু আমি যে বলছি এই বলার স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে দেবে। ওরা চাই কি আমাকে মন্ত্রিত্ব দিয়ে দেবে, ভাঙড় এয়ারপোর্টে করার জন্য ওরা জায়গা উঠতে দেবে ওখান থেকে। আর আমার কাছে ভাঙড়ের মানুষের ভরসা, আস্থা, ভালোবাসা একদিকে, টাকা পয়সা একদিকে, অন্যদিকে মন্ত্রিত্ব উল্টে দিকে। আমি বারবার আবাদীদের, ভালোবাসা আমি পরাজিত হব। একদিকে ওরা কি করছে, টাকা পয়সা, মিথ্যা মামলা, মন্ত্রিত্ব লোক দেখাচ্ছে, উল্টো দিকে আমার নামে মিথ্যাচার ধরিয়ে দিচ্ছে। আর তার অপোজিট দিকে কি আছে, আবাদী আর আপনাদের ভালোবাসা আছে। আমি বারবার আপনাদের ভালোবাসায় পরাজিত হব। আমি তো বলি ভাই, আমি চুনোপুটিদের সাথে তর্কে যাবো না। দম থাকলে আমি আপনাদের বিধায়ক, একজন বিধায়ক হিসাবে বলছি, ভাঙড়ের বিধায়কের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর একবার ফেস টু ফেস একবার তর্ক বিতর্কিতে বসে বুঝতে পেরেছেন। আমি দাবি তুলেছিলাম কি বিধানসভায় গিয়ে, ছেলে গোয়ালিয়া থেকে শুরু করে এই যে বাঁধগুলো এগুলো আছে, ব্রিজগুলো আছে, চালতাবেরিয়াতে আছে, আপনার যেটা বিবিরাইতে আছে, আরে যেই ব্রিজটাকে কেন্দ্র করে আমাদের এই ভাঙড়ের ভোটার সে তৃণমূলের নেতা, তার আলাদা পরিচয় থাকতে পারে, এটাই ডেমোক্রেসি। যে যাকে ভালোবাসবে দল করবে। ভাঙড়ে কাউকে ভালো লাগে সে বিজেপি করে, কাউকে ভালো লাগে সে কংগ্রেস করে, কাউকে ভালো লাগে সে সিপিএম করে, কাউকে ভালো লাগে তৃণমূল করে, কাউকে ভালো লাগে আইএসএফ করে, আরো রাজনৈতিক দল আছে করবে। কিন্তু যেটাকে কেন্দ্র করে খুন করলো, সে তো আমার নামে এটা বললে আবার আমার নামে কেস হয়ে যেতে পারে। ওই কাজটা তো আমার জন্যই হচ্ছে। আবার তার প্রমাণপত্র দেখেছেন তো, কাগজে কলমে। আর ওটা লাইভ চলতো, আমি বিধানসভায় যখন বলেছিলাম আরো সুবিধা হয়ে যেত। তো এই যে খালের পার হওয়ার জন্য কোন জায়গায় কাঠের ব্রিজ আছে, তো কোন জায়গায় ব্রিজ গুলো কংক্রিট ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের সুবিধার্থে আর একটা ব্রিজ, এখন সেদিনকে আসতে খুব ভালো লাগলো, আমাকে নিয়ে এবার উদ্বোধন করা যায়, আমি আমার প্রয়োজন নেই উদ্বোধন করা, আমার দরকার নেই। ভাঙড়ের মানুষ যাচ্ছে, আমার খুশি। চণ্ডীঘাটের ওই ব্রিজটা আমি একবার ওইখান এখন পার হচ্ছিলাম, কিছু ছেলে তুলে দাঁড়িয়ে, ভাইজান এই ব্রিজটা খুব দুর্বল, এটা আমাদের অন্যতম একটা প্রধান সড়ক, রাস্তা যাওয়ার ওপারে, মানে হারোয়া দিকে যাওয়ার রাস্তা, এই দেখেন এই অবস্থা যে কোনো সময় ভেঙে পড়বে। তো বিশ্বাস করুন আমারও ভয় লাগছিল যখন আমি পার হচ্ছিলাম। ওটা গিয়ে আমি তুলেছিলাম মন্ত্রী মহাশয়ের কাছে, তেনার সুবুদ্ধির উদয় হয়েছিল, কিছু কিছু ব্রিজ ওরা করে দিচ্ছে। আমি আপনাকে আবার বলছি, এরা আপনাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে, আমার নামে অহেতুক মিথ্যাচার করছে। আচ্ছা, আমার কি দরকার আছে বলুন? আপনি আমার এত মিথ্যাচার করছে, এত লোক দেখাচ্ছে, তাহলে ভাবতেই পারবেন, আপনারা ভাবতে পারেন তাহলে ভাইজানের কি এসে গেল, ভাইজান কেন তাহলে এখনো সিট যারা সোজা রেখে আছে, প্রশ্ন থাকতে পারে। তা আপনাদের বলি, আমরা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহকে কম বেশি সবাই জানি। তার ভক্ত মুরিদগুলোর মধ্যে অনেক আছেন, তার জীবনী আমরা পড়েছি। তিনিও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল, তার রক্ত আমার গায়ে বইছে, আমাকে কেউ নষ্ট করতে পারবে না। এখন দ্বিতীয় কথা, আমাদের স্বাধীনতা সংগ্রামী বিনয় বদন দিবস থেকে শুরু করে আজকে আমাদের ভগৎ সিং এর সম্ভবত আজকে জন্মদিন, আজকে ভগৎ সিং এর জন্মদিন। তাদের জীবনী পড়েছি আমরা, তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ওই 30-এর কথা তারা পর হয়নি, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছিল। তার ফলে আজকে এই মাইক নিয়ে বলার ক্ষমতা, স্বাধীনতা আমরা পাচ্ছি।
সেই সমাজ ব্যবস্থা যেখানে উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো ভেদাভেদ থাকবে না, সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। যে সমাজ ব্যবস্থাতে ধর্ম বর্ণের কোনো হানাহানি থাকবে না, যেই সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজ ব্যবস্থাতে রাজনৈতিক মতপার্থক্য হলে হিংসাই চলবে না, সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আর ওই চচ্চর কাটমানি কোর্টের পাল্লায় আমি পড়িনি, ওদের কাছে আমি মাথা বিক্রি করে দিই। তাই আমার নামে অনেক ছোটাবাজি মিথ্যাচার হচ্ছে। আচ্ছা, অনেক খুলে গেল বন্ধু, তা অনেক মিথ্যাচার হচ্ছে। আমি আপনাদের বলবো, এই মিথ্যাচারের ফাঁদে আপনারা পা দেবেন না। একজন বিধায়ক হিসাবে আমার যে ডিউটি আমি পালন করছি, আমি মনে করি অন্যান্য বিধায়করা ভাঙড়ের বিধায়কের কাছে সেই ডিউটি পালন করার ধারে কাছে দেখতে পারে না। প্রতিনিয়ত বিধানসভা হলে আপনারা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপডেট পান। আমি বিধানসভায় গিয়ে ভাঙড়ের বিধায়ক হয়ে গিয়ে রাজ্যের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছি। আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমার ইচ্ছা ছিল প্রতি মাসে মাসে এখানে আসবো, কিন্তু সত্যি আমি আসতে পারিনি, আমি দুঃখিত। তবে দুঃখিত সাথে সাথে একটা আমাকে জিনিস ভালো লাগে, যে রাজ্যের যেখানেই সমস্যা হোক না কেন, সেখান থেকে আজকে ফোন এসছে ভাঙড়ের বিধায়কের কাছে যে একবার আপনি আসুন আমাদের কাছে। ভালো লাগে। গত কয়েকদিন আগে প্রাথমিক প্রাইমারি শিক্ষা পরিষদের অফিসে গিয়েছিলাম, দায়িত্বশীলরা তো পালিয়েছে। নওশাদ সিদ্দিকী কিছু করতে পারবে না, তাহলে অফিস ছেড়ে পালাচ্ছ কেন? জবাব চাইতে গিয়েছিলাম, ভাঙড়ের ছেলেদের জন্য গিয়েছিলাম, সারা রাজ্যের যারা টেটে পাস করে আছে 2022-এর, তাদের জন্য জবাব চাইতে গিয়েছিলাম। সারা রাজ্যে ছুটতে হচ্ছে, দিনাজপুরে ছুটতে হচ্ছে, মালদাতে ছুটতে হচ্ছে, মুর্শিদাবাদে, বাঁকুড়াতে, বীরভূমে, ঝাড়গ্রামে, সেখানে দলিত আদিবাসী মায়েদের উপরে ঝাড়গ্রাম অত্যাচার হয়েছিল, কেউ যায়নি, ছুটে গিয়েছিল কে? ভাঙড়ের বিধায়ক। সেখানে গিয়ে যখন পৌঁছায়, আমাকে ভালো লাগে শুনতে, এই ভাঙড়ের বিধায়ক এসেছে এই কথা শুনতে। মারামারি হানাহানির ভাঙড় হিসেবে দেখাতে চেয়েছিল, সারা রাজ্যের মানুষের মুখে আজকে আপনারাই রক্তদানের ভাঙড়ে পরিণত করে দিয়েছেন, যে এখানে রক্ত দিয়ে আমাদের পরিচয় হবে, রক্তপাত আমাদের পরিচয় হবে। তাই আপনাদের বলবো, আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, গত কদিন এখন আমরা পাবলিশ করেনি, গত কদিন আগে আমি আর বিকাশ স্যার একটা ইন্টারভিউ দিচ্ছিলাম একটা চ্যানেলে বসে। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে ওই চ্যানেলের যিনি ছিলেন, তার সাথে আমি একটু কথাবার্তা বলতে বলতে সে একটা কথা শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। বলছে, আমরা একটা চ্যানেলের ট্রায়াল শুরু করেছি, এখনো পাবলিক ডোমেইনে আনিনি। সেটা হচ্ছে এআই দিয়ে ওই শিবম ছেলে ভাই, যে রিপোর্টার, তার নাম হচ্ছে শিবম, ভালো, আমার সাথে খুব ভালো তার সম্পর্ক। সে বলছিল ও একটা হিন্দি চ্যানেল করছে। তো আমি বললাম, আপনি কি খুব ভালো হিন্দি বলতে পারেন? বলছে, না না, আমি এআই এর মাধ্যমে আমি বাংলায় বলবো, ওটা হিন্দি হয়ে যাবে। তো আমার বিকাশ স্যারই সম্বন্ধে জিজ্ঞাসা করলো, তোর ঠোঁটটা হুবাহু ঠিক থাকবে? ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার ঠোঁটটা হুবাহু ঠিক থাকবে? বলছে, এখন হুবাহু ঠিক নেই, তবে ওটা একটা প্যাকেজ আছে, ওটা দিয়ে রিসার্চ করে দিই, আমার থেকেই বাংলা বললে হিন্দি বেরোবে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার? তো আগামী দিনে এরা এত নোংরামি করছে, দেখবেন হয়তো বড় বাজারের কোনো বক্তব্য বলছে, ভাঙড়ের মানুষ সব তোমরা নিশ্চিন্তে থাকো, আর উল্টো ওরা ওই উল্টো করে দেবে আবার। তাই আপনারা বক্তব্য ভেরিফাই করবেন। ছবি আছে পাশে বসিয়ে এডিট করা যায়। আমি একটা ছবি দেখে দেশে আলা, একটা ছবি লিডার অফ অপোজিশন পশ্চিমবাংলার, যে ছবিটা যে এখন সালেরদির বিধায়ক বাইরন বিশ্বাসের সাথে ছিল, একটা ছবি বাইরন বিশ্বাসের সাথে নেতার ছবি ছিল, সেটা এডিট করে আমার একটা বাড়ির সামনে একটা ছবি তুলেছিলাম, ফেসবুকে কে ছেড়ে দিয়েছে, সেটাকে দেখে বসিয়ে দিয়েছে। আমি শুধু একটা জিনিস ভাবছি, এটা তাহলে কত ভয়ঙ্কর। এরা মমতা ব্যানার্জি আর দার্জিলিং এ গিয়ে অসমের মুখ্যমন্ত্রীর সাথে আর আমাদের রাজ্যপাল সম্বন্ধ তখন ছিল, 2 ঘন্টা ধরে চা খাবে, কোনো অসুবিধা নাই। আর নওশাদ সিদ্দিকীর একটা মিথ্যা করে ছবি ওর সাথে লাগিয়ে দিয়ে দেখো নওশাদ সিদ্দিকী বিজেপির হয়ে দাঁড়ালে করতে বলতে। আপনাদের সাথে আপনাদের বলবো, আপনারা কেউ আতঙ্কিত হবেন না আমার এই বিষয়টা নিয়ে। আপনাদের ভাই ডাইরেক্ট জিজ্ঞাসা করুন, আচ্ছা আপনাদের মনে হয় যে বিজেপি উত্তরপ্রদেশে দলিত আদিবাসীদেরকে মারছে, পিটছে, জমি কেড়ে নিচ্ছে,
যে বিজেপি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার জন্য তাদের নামে মামলা দিচ্ছে, যে বিজেপি মহারাষ্ট্রে আদিবাসী হওয়ার জন্য তাদেরকে আক্রমণ করছে, মুসলমান হওয়ার জন্য মিথ্যা মামলা দিচ্ছে, দলিতদেরকে ঘরছাড়া করছে, সেই বিজেপিকে নওশাদ সিদ্দিকী সহযোগিতা করবে। আচ্ছা, আপনারা কি সহযোগিতা করবেন? আপনারা করবেন? আমি করবো ভাবছেন কি করে? নিজের দিয়ে তো অন্যকে জাস্টিফাই করা দরকার। আমি রাজনীতি কেন বিশ্বাস করছি যে আমি কোনোদিন তৃণমূলে যাবো না, আমি আমার ভালোবাসার ছেলেও তৃণমূলে যাবেন, তাই তো? আমার দিয়ে জাস্টিফাই করবো। আমি আবাদিকে কেন বিশ্বাস করছি? আমি লড়াই করছি তৃণমূলের বিরুদ্ধে, আবাদিও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। আমার মনে যদি পাপ থাকে আমি আবাদিকে সন্দেহ করবো, তাই না? তো আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। সত্যি করে বলুন, এই আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার জন্য সারা ভারতবর্ষে 21টার উপরে এফআইআর হয়েছে, ভাবতে পেরেছেন? আর্টিকেল 25 কি বলছে? আবাদী হিন্দু ধর্মের বিশ্বাসী ধর্ম পালন করবে, ধর্মচারণ করবে, ধর্মকে তিনি প্রমোট করতে পারবেন, অধিকার দিয়েছে। নওশাদ সিদ্দিকী মুসলিম ধর্মের অনুসারী, নওশাদ সিদ্দিকী ধর্মচারণ করবে, ধর্মকে আদালত অনুষ্ঠানে যাবে, ধর্মকে প্রচার করতে পারবে। এক কথায় আর্টিকেল 25 বলছে যে যে কোনো মানুষ সেটা ধর্ম চুজ করতে পারবে, আচার অনুষ্ঠান সে ধর্মের করতে পারবে এবং ধর্মকে সে প্রচার করতে পারবে, যেটা সংবিধান অধিকার দিয়েছে। সেখানে আপনি ভাবতে পারছেন যে ওই নির্লজ্জ বিজেপি, ব্যর্থ বিজেপি, আর এই বছরে 2 কোটি নাকি চাকরি দেওয়ার কথা বলেছিল, তো বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার গল্প শুনিয়েছিল, আর হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনালো, গরিব হিন্দুদের এরা পাশে নাই। এই নির্লজ্জ নাকি, এই নির্লজ্জ সরকারকে নাকি আমি সাথ দেবো। অ্যাকচুয়াল তৃণমূল চাইছে নওশাদ সিদ্দিকী ওদের সাথ দিই, ওদের দিচ্ছি না বলে রাগ হচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এই চোরদের সাথ দেওয়া যায়? এরা চোর আর ওটা ডাকাত। কি আমাদের এটা চোর, ওটা ডাকাত, কারো সাথ দেবো না। আমি গরিব হিন্দু, গরিব মুসলমান, বঞ্চিত হিন্দু, বঞ্চিত মুসলমান, দলিত আদিবাসী সাথ দেবো। তাতে যদি আমার গলাটা ফাঁসি দিয়ে দেয়, আমি ফাঁসিতে চড়তে করছি না। ঠিক, আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, অনেক মিথ্যাচার করবে, ওই নিয়ে আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের ভাই যখন আসি জিজ্ঞাসা করবেন, ভাই এটা কি বলুন তো, ঠিক বুঝতে পারছি না। ছবিটা দেখিয়ে বলবেন, ভাই এই ছবিটা কি আপনার ও নেতার সাথে, দেখিয়ে বলবেন, কিন্তু অবিশ্বাস করবেন না। কারণ আপনাদের বলছি একটা জায়গা ভালো করে বুঝুন, এই জায়গায় যখন আপনাদেরকে আমি ঠেলে দূরে সরে যাইনি, অন্য জায়গায় সরে যাবো, এইটাই যখন মানুষের সব বড় হয়ে গেছে, দুজন সবচেয়ে বড় হয়ে গেছে না। আমি যদি মন্ত্রিত্ব নিয়ে নিই তো আমি আপনাদের ভরসাকে নষ্ট করতে পারবো না। আচ্ছা, একটা এই বিষয় আর একটা বিষয় বলে শেষ করছি। এসআইআর নিয়ে তৃণমূল কি বলেছিল? হতে দেবো না বলেছিল তো। আর তৃণমূলের সরকার অফিসার নিয়োগ করে দিয়েছে আপনার এলাকায়। আপনার এই বুথ নম্বর কত? 162 নম্বর বুথে অফিসার দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য। কোথায় যাবেন এবার? আমি তো প্রথম দিন থেকে বলছিলাম আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে, বলেছিলাম তো। আজকেও বলছি আতঙ্কিত হবেন না, কিন্তু আপনারা ভেবেছিলেন তৃণমূল এসআইআর করবে না, করছে। কিন্তু এসআইআর করার জন্য তৃণমূল অফিসার দিয়ে দিয়েছে। আমি আজকে আপনাদের বলে দেব, এসআইআর কে বাঘ হিসাবে, তাই না? বাঘ এসেছে এই মোড়ের নাম কি? জয়পুর বটতলা মোড়ে বাঘ এসেছে। এবার বাঘের কথা শুনে সবাই তৃণমূল বলছে ঘরে যে তালা মেরে ঢুকে পড়ো, ঘরে যে দরজা দিয়ে ঢুকে থাকো। তো ঘরে যে চাপড়ে ঢুকে তালা মেরে দিবে, দরজা বন্ধ করে দিবে। তৃণমূল কি বাঘটাকে তাড়িয়ে দিয়েছে বা বাঘটাকে খাঁচায় কি ধরেছে? ওই যে এসআইআর হতে দেবে না, তুমি চিন্তিত হও না, কিন্তু এসআইআর হওয়ার জন্য সব অফিসার নিয়ে দিয়েছে। অর্থাৎ বাঘকে এখানে রেখে দিয়েছে আপনাদের ভয় দেখানোর জন্য। আমি মনে করি বাঘের ভয়ে পালিয়ে গেলে হবে না, বাঘকে ধরে খাঁচায় ধরার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এসআইআর কিছু পদ্ধতিগত ত্রুটি আছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা আছে, ছাড়ও খেয়েছে। আর আমরা গত 2 দিন আগে আমাদের পার্টির প্রতিনিধি দলকে পাঠিয়েছিলাম। বিশ্বজিৎ দা, কাপল দা, লক্ষ্মী দা, নাসির সাহেবরা মিলে গিয়েছিল। ওখানে অফিসারকে বলে এসেছে, সিওর সাথে কথা বলেছে যে আমাদের পাড়ার, আমাদের এলাকার কোন বৈধ ভোটারকে ডি ভোটার ঘোষণা করা যাবে না। আশ্বস্ত করে এসেছি আমরা, সেই ভোটারকে আমরা কি করবো? বাতিলের
সহযোগিতা করব, কিন্তু বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না। তবে আমাদের নজর রাখতে হবে, আমাদের নাম রায়মনের নাম যদি কেউ কেটে ইচ্ছা করে বাদ দেয়, কেউ অফিসার আছে তার নামটা আপনারা প্রথম যখন এসআইআর করতে আসবে কি করবেন, আপনারা যে অফিসার আসছে তার নাম পরিচয়টা আপনি নিয়ে নেবেন ভদ্রভাবে। এবার ওটাটা যদি আমাদের এখানকার নাগরিক, আমাদের 14 গোষ্ঠী এখানকার এখানে এসে আমাদের নাম বলে দেয় ডাউটফুল ভোটার, আমরা ছেড়ে দেবো? আমরা এর বিরুদ্ধে আইনত লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই শুরু করবো। এটা আসলো আব্দুর রহমানকে বলে দিল এই ডাউটফুল ভোটার, 200 বছর ধরে আব্দুর রহমান এখানে আছে, তার দাদু এখানকার, তুই ডাউটফুল ভোটার বলে দেবে তোমাকে ছেড়ে দেবো আমরা? তোমার বিরুদ্ধে আইনত লড়াই করবো। তাই আপনাদের বলি চিন্তিত হবেন না, নজরে রাখবেন আমার বুথে আব্দুর রহমান হোক আর রাম হোক আর রহিম হোক, ফাতেমা হোক আর সীতা হোক, কারো ডাউটফুল যদি বৈধ ভোটারকে ডাউটফুল করে তাদের বিরুদ্ধে আমি আপনাদের এমএলএ হিসাবে বলছি, এই দায়িত্বটা আমি নেব, আপনাদের চিন্তা করতে হবে না, আইনি লড়াই করবো, ছেড়ে কথা বলবো না। আমি বলেছিলাম 2021 সালে খেয়াল আছে যে মোদী কেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো ভারতীয়কে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, বলেছিলাম তো। ভাঙড়ের কটা মানুষকে তাড়িয়ে সাহস পেয়েছি? ওরা তার আগে কি বলেছিল, দেশ থেকে তাড়িয়ে দেবে, আর আমি কি বলেছিলাম, ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। তাড়াতে পেরেছে ভাঙড়ের কাউকে? তাড়াতে ভাঙড়ের পারেনি, রাজ্যের পারেনি, কেন বলুন তো? আমি যেখানে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়ে এসেছি, এখানে আজকে বলে যাচ্ছি এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আচ্ছা, আতঙ্কিত হলে বাঘের ভয় দিয়ে ঘরে ঢুকে থেকে যান, তার বাঘ সবসময় এখানে ঘুরছে, তো ঘরেই তো মারা যাবেন আপনি। মানে খাবেন কোথা, খাবার অ্যারেঞ্জ করতে হবে, দিন আনে দিন খান, বলুন আপনারা। আপনাদের কি করতে এগিয়ে আসতে হবে, বাঘকে খাঁচায় কি করতে হবে, ভরতে হবে, তার জন্য এগিয়ে আসতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই তৃণমূলের কথায় আপনারা বিশ্বাস করবেন না, এরা সাপকে কামড়াবে ওজা হয়ে ঝাড়বে। এরা বলেছিল এসআইআর হতে দেবো না, তাহলে যখন চিঠি পাঠালো ইসিআই, চিঠির উত্তর দিতে পারতো তো পশ্চিমবাংলা আমি এসআইআর হবে না। আর তারপরেও বলে যাচ্ছি, তৃণমূল যদি সত্যিকারের পশ্চিমবাংলায় এসআইআর করতে দেবো না বলে, একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিক, নবান্ন থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টাম্প লাগানো একটা স্টেটমেন্ট ছাড়ুক। মমতা ব্যানার্জি বললে আমি বিশ্বাস করবো না, মুখে সই করতে হবে। মমতা ব্যানার্জি বলেছিল ডবল ডবল চাকরি দেবো, কি হলো এখন ভাই? চাকরি চুরি হয়ে যাচ্ছে। তো একটা স্টাম্পওয়ালা কাগজ নবান্ন থেকে ছাড়ুক, তারপরে বলবো তৃণমূলের কথার সাথে কাজের মিল আছে, তার আগে বলবো না। তবে এ বিজেপির হাতে আপনাকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, হাত পা বেঁধে বিজেপির হাতে তুলবে, বুঝতে পারছেন? এখন আপনার আমার হাত খালি খোলা আছে, আগামী দিন আসছে, এইটাই শুধু বলে শেষ করবো। 2021 সালে অনেক আপনাদের ভুল বুঝিয়েছে বিজেপি চলে আসবে বলে, অনেকে আমাদের ভালোবাসলো, বিশ্বাস ভরসা করলো, ভোটটা কিন্তু আমাদের বিপক্ষে গিয়েছিল, তৃণমূলের পক্ষে, ওই জন্য 81,000 মতো ওরা ভোট পেয়ে গিয়েছিল। আমার বিশ্বাস, আপনাদের উপর আস্থা, 2021-এর ভুলটা আপনারা করবেন না, যেভাবে ভয় দেখিয়েছিল ওদের ফাঁদে পড়বেন না। 2026 খাম চিহ্নকে ডবল মার্জিন দিয়ে আপনারা আবার আইনসভায় পাঠাবেন। আমি আপনাদের বলি, আমি যে কাজের সময় জন্য এসেছি আপনাদের এখানে, আপনাদের কারোর যদি কোনো অভাব অভিযোগ থাকে এসে আমাকে বলতে পারেন, আমি সেটা তৎক্ষণিক যদি পারি সমাধান করবো, অন্যথায় কোন পদ্ধতি গেলে কোন জায়গায় গেলে সমাধান করা যাবে সেটা আমি বলবো। এখানে যাদের দরকার শুধু তারা এগিয়ে আসবেন, সামনে কটা চেয়ার দিয়ে দাও, এটা কিন্তু এগিয়ে দাও। ধন্যবাদ।